তুমি খবরদার আঙ্গুল নাড়িয়ে কথা বলবে না। আমার নিজের বাবা মাই হচ্ছে আমার মূল সমস্যা। মানে আমার মনে হচ্ছে ওর একটা সম্পর্ক আছে, ও বিয়ে করতে চাচ্ছে। যেহেতু বিয়ে করতে চাচ্ছে, আমাকে প্রয়োজন নাই, আমি যাব না। আমি এটা 100% সে অন্য কোথাও কোনো সম্পর্ক মানে গড়ে তুলেছিল। তোমার মায়ের সাথে তুমি সেপারেট হয়ে যাও, এই মহিলার সাথে থাকলেই তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তাদের নিজেদের মধ্যে কোনো প্রেম মায়া মহব্বত কখনোই ছিল না। তারা দুজনেই আমাকে জানিয়েছে যে তারা এখন নিজেরা নিজেদের মতো বিয়ে করে নিজেদের মতো সংসার করবে। আপা, একটা সংসারে কিন্তু অশান্তি এমনি এমনি হয় না, এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজাতে জন্য দু হাতই প্রয়োজন পড়ে। বাবা মা দুজন থাকা সত্ত্বেও আমি কারো ভালোবাসা পাচ্ছি না। তাদের যখন নিজেদের সংসার হবে তারা তো আমাকে নিয়ে ভাববে না। আমার মায়ের থাকবে আলাদা সংসার, আমার বাবার থাকবে আলাদা সংসার, আমাকে নিয়ে কেউ ভাববে না। আসলে দজ্জাল মহিলার সাথে আমার সংসার করাটা কিন্তু অসম্ভব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই অপ্রিয় সত্য অনুষ্ঠানে। আর পুরোটা অনুষ্ঠান জুড়ে আমি নাজনীন হাসান চুমকি থাকছি আপনাদের সাথে। সত্য সে যতই অপ্রিয় হোক না কেন, সত্য। কিন্তু এই যে অপ্রিয় সত্য, কারণ সত্যটা কখনো কখনো আর প্রিয় মনে হয় না, মনে হয় বড়ই অপ্রিয়। যদি এই কথাটা আমাকে সে না বলতো, বা যদি এই ঘটনাটা আমাদের পরিবারে না ঘটতো। ঠিক তেমনি পরিবারের কথা বলার জন্যে আজ এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন কন্যা, যার নাম জিমি। কথা বলবো আমরা তার সাথে। জিমি, কেমন আছেন আপনি? এই তো আছি মোটামুটি, অবশ্য একদিক থেকে ভালোই আছি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো কথা। তাহলে সমস্যাটা কোথায়? জি ম্যাম, আপনাকে আমার সমস্যার কথাগুলো সবই বলবো। আসলে সমস্যাটা হচ্ছে আমার পরিবার, আমার নিজের বাবা মাই হচ্ছে আমার মূল সমস্যা। তারা আমার জীবনটা নষ্ট করে ফেলছে। বাবা মা? হ্যাঁ, আমার বাবা মা আমার জীবনটা নষ্ট করে ফেলছে। তাদের মতন সেলফিশ আমি এই দুনিয়াতে একজনও দেখিনি। পৃথিবীর সবাই সেলফিশ, কেউ নিজের মানে কি বলে এটাকে, সেলফিশনেসের বাইরে চিন্তা করতে পারে না। কিন্তু আপনার সমস্যাটা কিভাবে আপনার জীবনটা বাবা মা নষ্ট করছে? আমার বাবা মা পরিবার সবই আছে, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর কম নেই, কিন্তু আমার বাবা মায়ের মধ্যে কোনো প্রেম নেই। বাবা মায়ের সাথে আপনার, নাকি বাবা আর মায়ের মধ্যে? আমার বাবা আর মায়ের মধ্যে, তাদের মধ্যে কোনো প্রেম নেই। আপনার সাথে আছে? আমার সাথে, আমি আমার মায়ের সাথে 18 বছর পর্যন্ত থেকেছি। এখন একা থাকি, একা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি, কিন্তু আমার বাবা চাচ্ছে এখন যেন আমি তার সাথে থাকি। তবে আমার সিদ্ধান্ত হচ্ছে আমি একাই থাকবো, কারোর সাথে থাকবো না। বাবা মা একসাথে থাকেন না? না, আমার বাবা মা একসাথে থাকে না। আমি ছোট থেকে তাদেরকে দেখেছি আলাদা আলাদা মানুষের সাথে থাকতে। সবসময় তাদের মধ্যে মারামারি ঝগড়া সবসময় লেগে থাকে। আপনার বেড়ে ওঠাটাই আসলে বাবা মায়ের সম্পর্কের তিক্ততা দেখে, এবং বাবা এবং মা সকল সময় তাদের আলাদা পার্টনারের সাথে থাকে। জি, সব সময় তারা তাদের আলাদা পার্টনারের সাথে থাকে। তাদের নিজেদের মধ্যে কোনো প্রেম মায়া মহব্বত কখনোই ছিল না, আর মাঝখানে পড়ে গেছেন আপনি। জি। তাহলে এই অবস্থায় বাবা মায়ের এরকম সম্পর্কের টানাপোড়েনের মধ্যে একজন সন্তান কিভাবে ভালো থাকে জিমি? আমি আসলে ম্যাম ভালো নেই। আমি আপনাকে বলতে একটু শাই ফিল করছি। না না, একদম একদম কোনো প্রকার লজ্জা পাবেন না, দ্বিধা রাখবেন না। আপনি যেভাবে বলতে পছন্দ করেন আপনি সেভাবে আমার সাথে কথা বলেন, কোনো সমস্যা নেই। আসলে কোন জায়গা থেকে শুরু করব বুঝতে পারছি না। আমার বাবা মা শেষ বয়সে এসে তারা এখন নিজেদের মতো বাঁচতে চায়, তারা তাদের নিজেদের লাইফ নিয়ে চিন্তা করছে। তারা দুজনেই আমাকে জানিয়েছে যে তারা এখন নিজেরা নিজেদের মতো বিয়ে করে নিজেদের মতো সংসার করবে। আপনার বাবা মা তারা বিয়ে করবে নাকি? না, তারা আলাদা আলাদা অন্য কাউকে বিয়ে করবে। তারা আলাদা অন্য কাউকে বিয়ে করে আলাদা আলাদাভাবে তাদের নিজেদের সংসার এখন করতে চাচ্ছে। একবার ভেবে দেখেছেন ম্যাম আমার কি হবে? তারা কি একবার আমার কথা ভেবেছে যে আমার কি হবে, আমি কোথায় যাব, আমি কি করব? শান্ত হন, শান্ত হন, কোনো সমস্যা নেই, আমরা কথা বলার জন্য বসেছি। তারা অবশ্যই ভেবেছেন, তারা নিশ্চয়ই আপনাকে জানিয়েছেন। হ্যাঁ, তারা দুজনেই আমাকে জানিয়েছেন তারা তাদের মতো করে সংসার করতে চায়, কিন্তু তারা আমাকে কোথায় রাখবে এটা তো তারা বলেনি। আপনি আমার কাছে কি এই দুঃখের কথাগুলো শেয়ার করার জন্য এসেছেন, নাকি আর কোনো
মানে মেসেজ দিতে এসেছেন? কি বলবো, আমি চাচ্ছি যে আসলে ম্যাম আমি আমার বাবা মাকে খুব বেশি ভালোবাসি, আমি তাদেরকে এত ভালোবাসি যে এটা আমি বোঝাতে পারবো না। আমার এই ফিলিংসটাই তারা বোঝে না যে আমি আসলে তাদেরকে কতটা ভালোবাসি। আমি কখনো তাদের থেকে ওই ভালোবাসাটা পাইনি। আমি আমার যে যতটুকু ভালোবাসা আছে আমি চাচ্ছি না যে এটা কারোর সাথে ভাগ করতে, কারোর সাথে শেয়ার করতে। অলরেডি আমার ভালোবাসাটা ভেঙে 2 টুকরো হয়ে গেছে, সেখানে আমি কিভাবে আরেকজনের সাথে শেয়ার করি? আমি চাচ্ছি আমার বাবা মা যেন আমাকে নিয়ে আবার একসাথে হয়ে যায়, আমরা যেন আবার একসাথে থাকতে পারি। আপনি একা থাকেন? জি, আমি এখন একা থাকি। নিজের যত্ন নিচ্ছেন ঠিক মতো? না, আমি এখন নেশা করি, প্রচুর নেশা করি। এত ডিপ্রেশনের মধ্যে কিভাবে নিজের যত্ন নিব? তাহলে নেশাটাই কি আপনার মেডিসিন মনে হয়? মেডিসিন না ম্যাম, এটা আসলে আমার যে কষ্টের কথাগুলো, দুঃখের কথাগুলো, আমার যে ডিপ্রেশন, সেগুলো আমাকে ভুলতে সাহায্য করে। অনেকটা বলতে পারেন যে মেডিসিনের মতোই কাজ করে। কি করব, আমার তো কিছু করার নেই। বাবা মা দুজন থাকা সত্ত্বেও আমি কারো ভালোবাসা পাচ্ছি না। বড় পিচ্ছিল পথ দিয়ে আপনি হাঁটছেন, যেই পথে আপনার শান্তি নাই, সুখ নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, স্নেহ নাই, মমতা নাই। এটাই কি? এইটাই ম্যাম, কিছুই নেই। ভালোবাসা বলতে জীবনে এখন কিছুই আপনি পাইনি। তাহলে আমাদের এখানে আমার সাথে, আমাদের সাথে একদম স্পেসিফিক করে যদি বলতে বলি যে কি, মানে আপনি যা বললেন সেটা আমার জন্য অনেক কষ্টের। আমি কষ্ট পাচ্ছি। আপনি ছোট থেকে যে আজ বেড়ে উঠেছেন, আপনার যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, এক হাতে নেল পলিশ আছে আর এক হাতে নাই, আপনার চোখের নিচে ডার্ক সার্কেল, আপনার চেহারা ভেঙে আসছে, আপনার যত্নটা নাই, আপনি নেশা করছেন। কিভাবে থাকবে একজন মা ছাড়া? এই যত্নগুলো আসলে কে করবে? যেখানে আমি ছোট থেকেই দেখে আসছি এবং মানুষ তাদের মধ্যে কিন্তু- অনবরত ঝগড়া হচ্ছে, সেখানে আমি আমার নিজের যত্নটা কিভাবে নিব? এবং আপনার যত্নের জন্য তারা কখনো কোনো চেষ্টাও করেনি? না, তারা কখনো কোনো চেষ্টা করে নাই। তারা সেলফিশ, তারা সবসময় তাদের নিজেদের কথা চিন্তা এখন এই করেছে। সেলফিশ মানুষ যাদেরকে বলছেন, তাদের সাথে আমরা কমিউনিকেট করেছি, তারা এসেছে, তারা কথা বলবেন। আপনি কি বলাতে চাচ্ছেন, আপনি কি চাইছেন, আমি আরেকবার শিওর হওয়ার জন্যই বলছি। আপনি চাইছেন তারা আসলে বিয়েটা কে করবে, বাবা করবে না মা করবে? তারা দুজনেই আলাদা মানুষকে বিয়ে করতে চাচ্ছে। আমি তারা যেন চাচ্ছি, বিয়েটা না করেন। হ্যাঁ আমি চাচ্ছি তারা যেন এক হয়ে আমাকে নিয়ে আমার সাথে থাকে। জিমি, আপনি ছোটবেলা থেকে দেখে এসেছেন বাবা আলাদা থাকেন, মা আলাদা থাকেন, তাদের বৈবাহিক সম্পর্কের বাইরের পার্টনারদের সাথে থাকেন, তখন আপনার সমস্যা হয়নি? তখন তো তারা বিয়ে করতে চায়নি ম্যাম, তখন তারা আলাদা সংসার করতে চায়নি। আমি দীর্ঘ 18 বছর আমার মায়ের সাথে একসাথে থেকেছি, এখন তারা চাচ্ছে তাদের নিজেদের মতো করে আলাদা সংসার করতে। আপনার কাছে বাবা বা মায়ের বিবাহটা আসলে সম্পর্কটাকে একদম আইনত আলাদা হয়ে যাওয়া, ভাগ হয়ে যাওয়া, তাই তো? এতদিন সম্পর্ক ছিল, প্রেম করেছে বা একটু সম্পর্কে আছে, কিন্তু ভালোবাসার মানুষটা আলটিমেটলি আপনি, তাই মনে হয়েছে। কিন্তু এখন আপনি ভালোবাসা পাবেন না, সেই ভয়টাই পাচ্ছেন, একদম একা হয়ে যাচ্ছে। একদম একা হয়ে যাব, কারণ তাদের যখন নিজেদের আলাদা সংসার হবে তারা কিন্তু আমাকে নিয়ে ভাববে না। হ্যাঁ, আমার এখন আমি ফ্ল্যাট থাকি, এই যে আমার যা দেখছেন সবকিছুই আমার বাবার দেওয়া। আপনার এখন আশঙ্কা আপনি আর পাবেন না। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। তাদের যখন নিজেদের সংসার হবে তারা তো আমাকে নিয়ে ভাববে না, আমি একদম একা হয়ে যাব। আমার মায়ের থাকবে আলাদা সংসার, আমার বাবার থাকবে আলাদা সংসার, আমাকে নিয়ে কেউ ভাববে না। আমি এখন তাদের থেকে যতটুকু ভালোবাসা পাচ্ছে, ও তখন ওই 1% ভালোবাসা আমার মধ্যে থাকবে না। তাহলে সবার আগে আপনার বাবার সাথেই কথা বলি, কি বলেন? যেটা আপনাদের ভালো মনে হয়। আমি শুধু চাই যে তারা যেন এক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কুল এসেছেন, এখন কি আপনার ভালো লাগছে আপনি আমার সাথে কথা বলতে পেরে? জি ম্যাম, অবশ্যই ভালো লাগছে যে আমি আমার মনের কথাগুলো কাউকে বলতে পারছি। এই কথাগুলো তো আমি কাউকে বলতে পারি না, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারি না। তারা তাদের পরিবারের সাথে থাকে, তাদের মা তাদের খাইয়ে দেয়, আমি দেখি, কিন্তু এই ভালোবাসাটা আমি কখনো পাই না। আচ্ছা 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 আচ্ছা, আপনি শান্ত হন। যেহেতু আপনি এখানে এসেছেন, আপনার কথা বলেছেন, আপনার ভালো লাগছে জেনে আমারও ভালো লাগছে। আমরা তাহলে আপনার প্যারেন্টসের সাথে আগে কথা বলি, ওকে? সুপ্রিয় দর্শক, শুনলেন তো জিমির কথা। বাবার সাথে আগে কথা বলা উচিত, কারণ তার ঔরসজাত সন্তান এই জিমি। সুপ্রিয় দর্শক, এখন স্টুডিওতে উপস্থিত আছেন জিমির বাবা আবরার সাহেব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ
আল্লাহর অশেষ রহমতে তার কৃপায় ভালো আছি, তবে সাংসারিক জীবনটা নিয়ে একটু এলোমেলো হয়ে আছে। তবে এটা খুব শীঘ্রই সমাধান করে ফেলবো। গুছিয়ে ফেলবেন তো নিজের জি জীবনটাকে? জি, নিজের জীবনটাকে মানে গুছিয়ে ফেলার মানে ইয়েতেই আছি, প্রসেসিং অল্প সময়ে গুছাই ফেলবো। আচ্ছা, আপনার মেয়ে বলল যে আপনি বিয়ে করতে যাচ্ছেন, কিন্তু আগে জিমির মায়ের সাথে আপনার যে সম্পর্কটা সেটা কি অবস্থায় আছে? আপনারা কি সেপারেটেড নাকি ডিভোর্সড? না, আসলে আমরা এখনো ডিভোর্স হয়নি, আমরা সেপারেট আছি। আমার মানে আসলে এটা নিয়ে যদি কথা বলতে হয় একটু লম্বা কথা হতে পারে, হ্যাঁ, যদি তবু বিরক্ত না মনে করেন তাহলে কথাগুলো বলি। বলুন, আমি শোনার জন্যই এখানে থাকি, আমি শুনতে পছন্দ করি। আমি যখন আমার সাংসারিক জীবনটা যখন শুরু করি তখন আমি খুব একটা বিত্তবান কিংবা অর্থশালী ছিলাম না। ওই সময় কিন্তু আমার সংসারটা খুব সুন্দর যাত, ঠিক আছে। কাজ থেকে ফিরতাম বাসায়, গল্প করতাম, হাসি মুখে সেই অভ্যন্তরণা জানাতো, মানে যেটা একটা ফ্যামিলিতে যে জিনিসটা ঘটে, মানে ভালোবাসার অভাব ছিল না। সব জায়গাতে ভালোবাসার আলো জ্বলতো, তাই জি তো? জি জি, সব জায়গাতে ভালোবাসার আলো জ্বলতো এবং তার ভালোবাসার প্রতিফলেই কিন্তু আমাদের একটা সন্তান হয়, ঠিক আছে। এখন সন্তানটা হওয়ার পরে আমার একটা মাথাতে আসলো যে আসলে আমাকে যদি স্বাচ্ছন্দ্য মতো চলতে হয়, সংসারকে যদি ঠিক রাখতে হয়, তাহলে আমাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। আর প্রচুর পরিশ্রম করতে হলেই কিন্তু বাইরে বেশি সময় দিতে হবে, তখন সংসারে কিন্তু ওইভাবে সময় দিতে পারি না। তো আমি যখন বাইরে বেশি সময় দিতে শুরু করলাম, তো যখন বাসায় ফিরি তো মানে কেমন যেন আমার বউ আগের চাইতে একটু মানে ব্যবহারটা পরিবর্তন ঘটে। ওই যে দূরত্বটা আস্তে আস্তে দুজনকে চেঞ্জ করে দিচ্ছে, মানে ওনাকে চেঞ্জ করে দিচ্ছে। জি জি জি, দূরত্বটা হয়তোবা আমার কাজের কারণেই হতে পারে, অবশ্যই কাজের আর নাহলে অন্য কোনো কারণ হতে পারে। অন্য কোনো কারণ? অন্য কারণ বলতে গেলে যে আসলে আমি তো দীর্ঘ সময় বাসায় থাকি না, সে কি আসলে আবার অন্য কোনো কারোর সাথে সম্পর্ক গড়ে তুলেছে কিনা এটাও বিষয় থাকতে পারে। সন্দেহ করছিলেন নাকি বুঝতে পারছিলেন? সন্দেহ অটোমেটিকলি এসে যায় যে যে আমার স্ত্রী আমার সাথে যে রকম ব্যবহার করতো সে হঠাৎ করে পরিবর্তন করে যায়, তার তো কোনো অভাব নাই। আমি দুহাত দিয়ে যথেষ্ট ইনকাম করি, ততদিন আপনি অনেক রোজগার করা শুরু করেছেন ইনশাল্লাহ আল্লাহ তাআলার দয়ায়, আপনাদের দোয়ায় আমি দুহাত ভরে ইনকাম করেছি। আমার সংসারে কিন্তু কোনো অভাব ছিল না, তাদেরকে কোনো ধরনের অভাব আমি বুঝতে দিতাম না। কিন্তু আমি কিন্তু আমার সংসার জীবনে যে আনন্দটা আগে পাইতাম সেখান থেকে কিন্তু আমি দূরে সরে আসছি। আমার মন বলছে সেই আমার প্রতি মানে সেই দুর্বল, অন্য কারোর প্রতি দুর্বলতা তার ভিতরে চলে এসছে। আমি এটা 100% সে অন্য কোথাও কোনো সম্পর্ক মানে গড়ে তুলেছিল। তারপরে এক সময় আমার জীবন থেকে সে কিন্তু আমার সন্তানকে নিয়ে চলে যায়, আমার চোখের সামনে দিয়ে আমার বাসা থেকে আমার সন্তানকে নিয়ে সে কিন্তু বের হয়ে সে তার মতন মানে জীবনযাপন শুরু করে। উনি কি নিজের খরচাতে সন্তান নিয়ে ছিলেন নাকি আপনাকে খরচাপাতি দিতে হতো? না, আমি তো তাদেরকে যথেষ্ট, আমি যখন ব্যবসা করতাম আমি কিন্তু তার নামে আমি একটা অ্যাকাউন্ট করে দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণের টাকা ছিল, যেটা বলা যায় যে আমাদের ভাষাতে আনলিমিটেড। সে তার মতন করে যে কোনো জিনিস করতে পারতো, হয়তোবা সেই টাকাটা দেওয়াটাই আমার হয়েছে ভুল। না, অবশ্যই ভুল না। একজন স্বামী স্ত্রীর ভরণ পোষণ, তার ভালো লাগা ভালো থাকার জন্যে খরচ দেওয়াটা বরং অ্যাপ্রিসিয়েটেবল। এখন এই যে সন্তানকে নিয়ে বিচ্ছেদ হয়ে গেল, এই যে আপনি বলছেন আপনি ধারণা করেছিলেন যে আরেকজন মানুষের সাথে আপনার স্ত্রীর সুসম্পর্ক তৈরি হয়েছে, এই ক্ষেত্রে আপনি কি একেবারেই নির্দোষ? আমি যে দুধে ধোয়া তুলসী পাতা সেটাও না, আবার আমার যতটুকু দোষ ত্রুটি সেটা আমি কিন্তু দোষ বলে মনে করি না, কারণ আমি যা করেছি আমি কিন্তু তাদের জন্যই করছিলাম কিংবা করি, তারা যেন সুখে থাকে ভালো থাকে, এটাই তো আমি তো কোনো জায়গাতে লুচ্চা লাফাঙ্গা এসব করিনি, কোনো মেয়ের সাথে আমি প্রেম করতাম না। আমার তো কোনো ধরনের মানে তারা যে আমাকে কোনো দোষ ত্রুটি দিবে এরকম কোনো ধরনের কোনো আমি রাখিনি যে তারা আমার কাজ ছাড়া এবং ফ্যামিলিকে সময় কম দেওয়া ছাড়া আমার কোনো দোষ ত্রুটি ছিল না। তারপরেও সেই যখন আমার সন্তানকে নিয়ে বের হয়ে গেল, সে তার মতন চলাফেরা শুরু করলো। শুরু করার পরে
আপনার দেখছি যে আমার সন্তানটা আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু তার জীবনটা গুছাই ফেলছে, কিংবা তার মনে হয় অন্যজনের সাথে সম্পর্ক আছে, হয়তো বা আমি কোনো ব্যবস্থা নিজেকে নিচ্ছি না বলে সেও তার ব্যবস্থা মানে কোনো ইয়েটা করতে পারছে না। তো আমি চিন্তা ভাবনা করছি যে আমার জীবনটা আবার নতুনভাবে গুছাতে হবে এবং আমি একটা মানে বিয়ে করারও চিন্তা ভাবনা করেছি। আমার তো এখন যথেষ্ট বয়স হয়েছে, শুধু বিয়ে শাদী যে একটা ইয়ে করার জন্য তা কিন্তু না, আমার এখন লোকের প্রয়োজন। কারণ আমি বাসায় একা একা থাকি, আমি যদি মারা যাই হয়তোবা আমার ফ্যামিলির লোক কিংবা আমার পাড়া প্রতিবেশী 1 মাস পর বুঝতে পারবে যে আমি মারা গেছি। যখন বাসা থেকে দুর্গন্ধ বাড়াবে ওই সময় বুঝতে পারবে যে আমি মারা গেছি। এই জন্য আমার একটা সঙ্গীর প্রয়োজন। কেয়ার গিভারও তো রাখতে পারতেন আসলে যদি আপনি আপনার সন্তানের কথা চিন্তা করে থাকেন। আসলে সব কাজ তো সবাইকে দিয়ে হয় না। আমি আমার সন্তানকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করি। আমার সন্তানকে আমি একটা ফ্ল্যাট দিয়েছি, তার যা যা প্রয়োজন আমি সবসময় সাপোর্ট করি। সে কিন্তু কোনো সময় আমাকে অভিযোগ করতে পারবে না যে আমাকে এই জিনিসটা থেকে বঞ্চিত রেখেছে। এই কারণে আমার একটা নিজস্ব একটু মনোবল আছে যে আমার সন্তান আমি যেটা সিদ্ধান্ত নিব আমার বিপক্ষে যাবে না। সন্তানের কথা তাহলে আপনি এইভাবে ভেবেছেন, কিন্তু ইতোপূর্বে আপনি বা আপনার স্ত্রী সন্তানের কথা আসলেই কতটা ভেবেছেন? আসলে সন্তানের কথা ভেবেছি বলতে, সন্তানকে যখন আমার স্ত্রী নিয়ে চলে যায়, আমার সন্তানকে নিয়ে, সে কিন্তু ছোট ছিল, তার মায়ের কাছেই বড় হয়েছে। যেই গাছের ছাল অন্য গাছে লাগে না, ঠিক আমার সন্তানের প্রতি কিন্তু এই জিনিসটাই ঘটেছে। আমার সন্তান যার মা খারাপ হয়, তার মায়ের কিছু জিনিস দেখে কিন্তু সন্তানও খারাপ পথে চলে যায়। এই নিয়ে কিন্তু আমার সন্তানকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছি, বাট তার চালচলন এবং সে যেভাবে হুমকি ধামকি দেয়, প্রশাসনের ভয় দেখায়, ওই তুলনায় আমি ভেবেছি যে ঠিক আছে। আপনার সন্তান হুমকি দিচ্ছে? না, তার মা হুমকি দেয়। হ্যাঁ, তো ওই জন্য আমি আর ওই ফ্যামিলির দিকে ওইভাবে তাকিয়ে দেখিনি। যেহেতু আমি সম্পূর্ণ তাদেরকে খরচ যা লাগে, যেটা চাই, যে সময় যেটা চাই, আমি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে ওই রকম তৌফিক দিয়েছে, আমি পূর্ণ করে দিই, পূর্ণ করার চেষ্টা করি। ওই হিসাবে আমার সাথে তেমন আর তাদের মানে হয়তোবা যখন অর্থের প্রয়োজন পড়ে তখনই আমাকে নক করে আমার সন্তান, তাছাড়া প্রয়োজন মনে করে না। আপনার কি একবার মনে হয় না এই যে সন্তানের প্রতি আপনার যে ভালোবাসা, যে দায়িত্ববোধের কথা বলছেন, আপনি বিয়ে করলে এই বিষয়গুলো পরিবর্তিত হতে পারে? আমার সন্তান তো এখন মোটামুটি ম্যাচুইড, সে কিন্তু তারটা বুঝতে পারে। আমরা যখন পৃথিবীতে আসি আমাদের কপাল নিয়ে কিন্তু আমরাই জন্মাই। আমাদের ভবিষ্যৎ আমাদেরকে গড়ে তুলতে হবে, কেউ কারো ভবিষ্যৎ করে দিতে পারে না। তবে একটা উশিলা লাগে। বাপ হিসাবে আমার সন্তান এখন যে পর্যায়ে আছে, আসলে তার মায়ের কারণেই কিন্তু সে খারাপ একটা জায়গাতে অবস্থান করছে। আমি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। যদি আমি বিয়ে করি, অবশ্যই এটা তো যেহেতু সামাজিকভাবে আমাকে চলাফেরা করতে হয়, আবল তাবল সিদ্ধান্ত নিলে তো হবে না। ঠিক, একটা দেখে শুনে সিদ্ধান্ত নিতে হবে এবং আমার মেয়েকে নিয়ে যেন সেই চলতে পারে, যেন আবার নতুন কোনো যেন সমস্যা না তৈরি করে, এই রকম দেখে আমাকে ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিতে হবে। তাও আপনাকে বিয়েটা করতে হবে? হ্যাঁ, বিয়েটা করা লাগবে। এই কারণে আমি তো বললাম যে আমি যদি মারা যাই হয়তোবা 1 মাস পরে জানতে পারবে। আপনার কথার যুক্তি আছে, তবে এই যুক্তিটা একটা কথা আমার খুব পছন্দ হয়েছে, যে আমি তো একজন মানুষ, আমার একজন সঙ্গীর প্রয়োজন আছে। আমার মনে হয় এইটা সব থেকে বেটার যুক্তি। জি। তো আপনার কথা শুনলাম, তবে আপনাকে একটা বিষয় বলি, আপনার মেয়ে, তার কিন্তু অনেক অভিযোগ আপনার নিয়ে, আপনাদেরকে নিয়ে। আর আপনি যা বলেন সেটা যদি আমি বুঝতে ভুল না করি, আপনার কথা হলো যে জীবনটা বহুদিন যাবত আপনি একাই কাটাচ্ছেন, এখন আপনি একজন সঙ্গীর সাথে সুন্দর সময় কাটানোর কথা চিন্তা করছেন, কিন্তু নিজ সন্তানের প্রতি
দায়িত্বের জায়গা থেকে কখনোই সরবেন না, না। বরং সন্তানের জীবন যেন ভালো হয় সেই চেষ্টাটাই আপনি করবেন। জি জি জি, আমি কি ঠিক বলেছি? ঠিক, একবারে ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা আপনার কথা শুনলাম, এখন আমি কথা বলবো আপনার স্ত্রীর সাথে। তিনি কি বলতে চান সেটাও একটু শুনি। ঠিক আছে, সমস্যা নাই। হয়তোবা সে আমার প্রতি বেশি দোষটা দিবে, তবে আমি যতটুকু আপনাকে কথাগুলো বললাম একটু বিবেচনা করবেন যে দোষটা কার। আমি বিবেচনা করার কেউ নই, আমি খালি শুনে যাওয়া আমার কাজ। এবং আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয় সেটা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে, সম্মানজনকভাবে সমাধান হয়, সেটাই আমি চাই এবং সেই চাওয়াটাই আমাদের সবার। আমার এতটুকুই চাওয়া পাওয়া, যেহেতু আপনি এখানে একটা সামাজিকভাবে, আমি যেহেতু একজন সামাজিকভাবে চলাফেরা করার মানুষ, তো যেহেতু আমার স্ত্রী কিংবা আমার সন্তানকে নিয়ে যেহেতু একটা বসার ব্যবস্থা করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে চেষ্টা করবেন যেন সমাজে এসব তুলে ধরার চেষ্টা করবেন, যেন সমাজে এইরকম মানে প্রতিটা অঞ্চলে প্রত্যেকটা জায়গাতে এরকম কিন্তু অনেক নির্যাতিত পুরুষরা আছে যারা মুখ খুলে বলতে পারে না। হ্যাঁ, তো আপনারা একটু চেষ্টা করবেন যেন এগুলো একটু ভালোভাবে করা যায়, আর সামাজিকভাবে দেখা যাক কতটুকু আমার সম্মান থাকে এবং সম্মান নিয়ে চলতে পারি, এটাই আমার প্রত্যাশা। সমাজে সবার সম্মান থাকে, সম্মান হানি যদি হয়ে থাকে তা নিজ কারণেই, নিজ কর্ম গুণেই হয়। তারপরেও সমাজ দিয়ে তো জীবন চলবে না, সমাজের আগে নিজের পরিবারটাকে তো ঠিক করতে হবে। আপনার একটা কিশোরী মেয়ে যে কিনা একা থাকে, সেও কিন্তু আমাদের সমাজের বাইরে নয়। আমি জ্ঞান দিতে চাই না, আমি জ্ঞান দিচ্ছি না, দয়া করে ভুল বুঝবেন না। তবে অবশ্যই আপনাদের যেমন সম্মান আছে, আপনার সন্তানের সম্মানটাও সে নিজে চায়, তাই আজ এখানে এসেছে। আপনাদের তিনজনকে একত্রে বসতে হবে, তখন না হয় আপনি সামনাসামনি জানতে পারবেন দোষ এবং গুণ এবং ভালোবাসা আপনাদের মধ্যে কত পরিমাণে আছে। ঠিক আছে, তবে আমার সন্তানটা এখন বর্তমানে যেই পর্যায়ে গেছে, এটা মানে হয়তোবা আমার দোষ ত্রুটি আমি ওইভাবে তুলে ধরতে পারছি না, তবে একসাথে বসেই দেখা যাক এখানে কার বেশি ভুল ছিল। একদম, তার আগে আপনার স্ত্রীর সাথে কথা বলবো। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এখন আমরা কথা বলছি জিমির মা মিসেস লিনার সাথে। কেমন আছেন আপনি? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। অপ্রিয় সত্য অনুষ্ঠান। জি, সত্য কিন্তু অপ্রিয়। অপ্রিয়। লিনা পা জিমি কিছু কথা বলেছে যা সত্যিই অপ্রিয়। আপনি কি বলতে চান বলেন। জিমি আসলে এখন কি ধরনের কথা বলেছে আমি একটু শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। ও আসলে বাবা মা থেকে আলাদা থাকে। ওর বাবাও বলছে যে আপনার সাথে তার অনেক দিন আগে থেকে আপনারা সেপারেটেড, এবং আপনার কাছেই ছিল ছোট জিমি। পরে সে আবার আলাদাভাবে বাবা তাকে ফ্ল্যাট দিয়েছে, সেখানে সে থাকছে, নেশা করছে। জিমি নিজেও সেটা নিজ মুখেই বলেছে তার কোনো কিছু ভালো লাগে না, কারণ আপনাদের জীবনযাপন তার কখনোই পছন্দ হয়নি। এবং এখন আপনিও মানে বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে আরেকটা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং তার বাবাও তাই চাইছে, এটাও কোনোভাবে মানতে পারছে না। আসলে তাহলে আপনাকে ছোট করেই বলি, আমরা আসলে ভালোবেসে বিয়ে করেছিলাম। তো বিয়ে যখন করেছি খুব সুন্দর এই লাইফ লিড করছি, তারপরে আমাদের মধ্যে আসলো জিমি। অনেক আদরের ছিল এবং আমরা দুজনকে ভালোবাসি, এবং আমাদের একমাত্র রাজকন্যা সে হচ্ছে জিমি। তো এইভাবে আমাদের খুব সুন্দর জীবন চলছে, ভালো লাগছে। কিন্তু মাঝখানে দেখলাম যে আমার হাজবেন্ড চেয়েছিল, সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু হঠাৎ ও জানি কেমন হয়ে যাচ্ছে। ধরেন আগের মতো সে আমাকে ভালোবাসে না, কিংবা আমার সাথে কথা বলছে না, জিমিকে সময় দিচ্ছে না। তো এটা আমার কাছে অন্যরকম লাগছে। পরে আমি ডিসিশন নিয়েছি যে না, ওর সাথে তো ঘর সংসার করা যাবে না, আমি ওর কাছ থেকে আমার জিমিকে নিয়ে আমি আমার বাড়িতে চলে যাই। এবং আপনার অ্যাকাউন্টে উনি যথেষ্ট পরিমাণে অর্থ দিয়ে রেখেছিলেন, এবং আপনি কি চলে যান কি আপনি বাড়ি কিনে নাকি আপনার বাবার বাড়িতে? না, আমি আমার
তারপরে আমি আর তার কাছ থেকে আমি কোনো কিছু নেইনি। আমি আমার মতো করে আমার জিমিকে নিয়ে আমি আমার মতো করে অন্য জায়গায় আমি থাকি। এই যে জিমি আপনার থেকে আলাদা হয়ে গেল, জিমি আসলে কি বলবো, আমাদের আসলে টাকা পয়সার অভাব নেই। ওর বাবা ওকে অনেক টাকা পয়সা দিয়েছে, আসলে উস্কানিটা ওর বাবাই দিয়েছে। মানে ওর বাবা, মানে জিমির বাবা যে আপনার আবরার থেকে আলাদা হওয়ার আলাদা হওয়ার বলতে না, জিমিকে সে অধপতনে নিয়েছে তার বাবা। মানে জিমি যখন যা চাইছে সে সব কিছু দিয়েছে, তাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আধুনিক লাইফ লিড করছে। কেন এটা কি বাবা হিসাবে একটু কম দিতে পারতো, কিংবা এই তুমি এটা করবে না, ওইটা করবে না? আমাদের টাকা পয়সা আছে বিদায় কি মানে জিমি যখন যা চাইবে তাই দিতে হবে কেন? আমি বলবো যে এটা হচ্ছে সম্পূর্ণ দোষ হচ্ছে ওর বাবার। আপনি কিছু মনে করবেন না, এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার। আমার প্রশ্ন করা ঠিক নয়, তারপরও করতে হচ্ছে জিমির বোঝার কোনো ভুল আছে কি না সেটা জানার জন্যে। জিমির ভাষ্য মতে ও ছোটবেলা থেকে দেখে এসেছে যে ওর মা বৈবাহিক সম্পর্কে থাকার পরেও অন্য আরেকজন মানুষের সাথে জীবনযাপন করছে, ওর বাবা আরেকজন মানুষের সাথে জীবনযাপন করছে। কথাটা কতটা সঠিক? আসলে দর্শক যারা শুনছেন, মানে এটা কি বলবো, মানুষের জীবনে বিয়ে কিন্তু একটাই হয়, ভালোবাসাও কিন্তু একটাই হয়। আমরা কিন্তু ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু এখন তাদের মনে যে কি হচ্ছে কিংবা কি চলছে সেটা তো আমি বলতে পারবো না। আমি জিমিকে নিয়ে আলাদা থেকেছি কিংবা আলাদা বাসায় আছি, তাই বলে এই নয় যে আমি জিমির বাবাকে ভালোবাসি না। এটা হচ্ছে মানে জিমির বাবা আমাদেরকে আগে যেইভাবে অনেক শ্রদ্ধা সম্মান ভালোবাসা ছিল, কিন্তু মাঝখানে দেখছি যে না, ও আগের মতো নাই, একটু অন্যরকম মনে হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে ওই একটু অন্যরকমটা আপনি এই দিয়ে যদি আমি ভুল না করি 3 থেকে 4 বার বললেন। এই একটু অন্যরকমটা একটু ভেঙে বলেন না, তাহলে আমার জন্য বুঝতে খুব সুবিধা হবে। আমার মনে হচ্ছে কি, মানে আমাদের তো লাভ ম্যারেজ আপনাকে বলেছি, তো ও যখন বাসায় আসে তখন মনে হচ্ছে যে একটু অগোচরে একটু কথা বলছে কিংবা একটু মোবাইলে মেসেজ করছে। আমি যখন যাচ্ছি কিংবা দেখতে চাচ্ছি কিংবা ডিনার করতে বলছি যে আসো খেতে আসো, বললো এই তোমরা খাও, আমি পরে খাবো। তখন আমার মাথায় আসছে কি ব্যাপার, আগে তো আমরা সবাই 3 জন একসাথে বসে খেতাম, কিন্তু এখন এরকম হচ্ছে কেন? কিংবা অফিসে ধরেন, মানে আগে অফিস টাইম ছিল 10টায়, সে একটু আগে বের হয়ে যাচ্ছে। এটা আমার কাছে খুব অবাক লাগছে যে তোমার অফিস হচ্ছে 10টায়, তোমার গাড়ি আছে, অফিসে যেতে 10, 15, 20 মিনিট লাগবে, তুমি 10 মিনিট আগে যেতে পারো, 9:30টায় বের হতে পারো, তোমার 8:30, 9টায় কেন বের হতে হবে? তারপরে যদি বলি আজকে একটু আসো, একটু শপিং করতে যাব, তখন বলে যে আমি যেতে পারবো না, জিমিকে নিয়ে চলে যাও। কেন তুমি যেতে পারবো না কেন? যে না, আমার একটু কাজ আছে। আরও এরকম অনেক বিষয় আছে যে আসলে আগের যে জিমির বাবা ছিল আবরার, কিন্তু সেই আবরার এখন আর নাই। এগুলো ভালো লাগছে না বিদায় আমি একটু আলাদা আছি আর কি। এবং বিয়ে যে করতে যাচ্ছেন এটা কতটা সত্য? কি বলেন আপু, বিয়ে করতে চাইবো কেন? এটা আসলে হচ্ছে বিয়ে তো বললাম এই মানুষের জীবনে একবারই হয়, বিয়ে কেন করব? আমাদের সুন্দর একটা মেয়ে আছে, তো মানে এটা তো প্রশ্নই আসে না। আবরার সাহেব বিয়ে করতে যাচ্ছেন, এটা হচ্ছে ওর ব্যাপার, আমি জানি না। এটা আমি ওর মধ্যে আমি কিছু দেখেছি যে হ্যাঁ কিছু আছে, যে ও বিয়ে করতে চাচ্ছে কিংবা অন্য রিলেশন আছে, এটা আমি ওর মধ্যে দেখেছি। ও হয়তো আমাকে অনুমান করতে পেরেছে যে আমার হয়তো রিলেশন আছে, আসলে কিন্তু তা না। আমি কিন্তু ওকেই ভালোবাসি। তাহলে জিমি কি ভুল বলছে বা ভুল বুঝেছে সব সময় আপনাকে? আচ্ছা আপু, আমি হচ্ছি একটা শিক্ষিত মেয়ে। আমি যখন ওর বাবার কাছ থেকে চলে আসছি, আমি মানে বসে থাকবো না ঘরে, নিশ্চয়ই আমি একটা কিছু করব। ওর টাকা পয়সা আছে, একসময় আমারও ছিল, কিন্তু এখন আমি যেহেতু ওর কাছ থেকে চলে আসছি, আমি তো ওর উপরে ডিপেন্ডেবল হব না। আমি যেহেতু শিক্ষিত মেয়ে, আমি অবশ্যই একটা কিছু করব। আমি একটা ভালো একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, আমার স্যালারিটাও এরকম। তো সব কিছু মিলে এখন আমার অনেক কিছু সামাল দিতে হয়, যেমন অফিসিয়াল ম্যাক্সিমাম কাজই আমার এটা ট্যাগেল দিতে হয়। এখন এখানে হয়তো দেখতে পারে আমি কারোর সাথে কথা বলছি কিংবা ঘুরছি ফিরছি কোনো রেস্টুরেন্টে, তাই বলে এই নয় যে আমি কারোর সাথে সম্পর্কে মানে জড়িয়ে গেছি। এটা হয়তো ও ছোট মানুষ, ওর এটা ধারণাটা ভুল হতে পারে, কিন্তু আসলে আপু যেটা সত্য কথা, আমি আমার সংসারকে খুব ভালোবাসি, ভালো লাগে, যে আমিও চাই যে আমাদের সংসারটা একসাথে থাকুক। কিন্তু জিমির মাথায় কেন এটা আসছে এটা আমি আসলে বুঝতে পারিনি। হয়তো আমাদের অফিসিয়াল বিষয় হয়তো কারোর সাথে দেখেছে, সেটা হতে পারে। আপনি চান আপনার সেই আগের সংসারে ফিরে যেতে জিমিকে সাথে নিয়ে,
সেই আগের সুখের সংসার হবে, এটা আপনি এখনো চান। তাহলে এতদিন কেন যান নাই? এতদিন কেন আপনারা একত্রিত হন নাই? কেন জিমির জীবনটা আজ এখানে? আমি তো যাব না। আপনি চান কিন্তু যাবেন না? না, যাব না। কেন যাব না? সেটা হচ্ছে ও তো ইচ্ছে করলে সরি বলতে পারতো, কিংবা বলতে পারতো যে যা হয়েছে তুমি আসলে যা দেখেছো এগুলো সব কিছু ভুল ছিল। এখন ও বলছে না আমি যাব, প্রশ্নই আসে না। ও বলবে আমি চলে যাব, বলার পরে সব কিছু বলতে হবে যে তুমি যা দেখেছো এগুলো আসলে আমি ভুল করেছি, এটা আসলে আমার কখনো হওয়ার ছিল না, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু যা হয়েছে সব ভুল, এখন তুমি চলো। এটা কিন্তু সেও বলতে পারতো, কিন্তু সে কিন্তু বলেনি। আমি যাব না, কখনোই যাব না। আমি এইভাবেই ভালো আছি। আপু, আমি তো আপনাকে খোলামেলায় বললাম যে আমি আমার সংসারটাকে খুব ভালোবাসি এবং ভালোবেসে বিয়ে করেছি। এখানে আমার তো বিয়ের প্রশ্নই আসে না। আর ওর এখানে তো আমি যাব না। আমি তো অনেক কিছু দেখেছি মেসেজে, তারপরে সব কিছুতেই, মানে আমার মনে হচ্ছে ওর একটা সম্পর্ক আছে, ও বিয়ে করতে চাচ্ছে। যেহেতু বিয়ে করতে চাচ্ছে, আমাকে প্রয়োজন নাই, আমি যাব না। 1, 2, 3 না, অনেকগুলো বছর আপনারা এভাবেই জীবনযাপন করছেন এবং জিমি অবহেলিত হচ্ছে। এটা কি স্বীকার করেন আপা? হ্যাঁ, এটা তো একটু হচ্ছেই। এখন এসে জিমি ভয় পাচ্ছে, তার যে অনুভূতি, তার যে আবেগ টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তার ভালোবাসার মানুষগুলো সব ভাগ বাটোয়ারা হয়ে যাচ্ছে। এবং একজন ও তো মানে কিশোরী, ও তো কেবল বড় হচ্ছে, সেই মেয়েটা নেশাগ্রস্ত, সেটা বলতেও সে দ্বিধা বোধ করছে না। এবং নেশা থেকে তাকে ফেরানো সম্ভব শুধুমাত্র আপনাদের ভালোবাসা। এটা কি মানেন? এখন আপু দেখেন, আমি তো ওর কাছ থেকে অনেক দিন আগে চলে আসছি। ও কিন্তু মানে গোপনে গোপনে মেয়েকে টাকা পয়সা দিচ্ছে, গাড়ি বাড়ি করে দিচ্ছে, এই সেই করছে। ও ইচ্ছে করলে আরো একটু করতে পারতো যে না তুমি এসব ছেড়ে দাও, আমি ভালো হয়ে যাব। শক্ত হতে পারতো না, মানে একমাত্র মেয়ে, আমাদের মানে ভালোবাসার ফসল যেটা বলে আমাদের একমাত্র, সেটাতে নষ্ট হয়ে গেছে, এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ, এইভাবে। আর আসলে এই বয়সে তো ও একটু ড্রিঙ্কস করছে, এটা আসলে নেশাটা তো অনেক খারাপ, এটা আমিও কখনো অ্যাকসেপ্ট করি না। কিন্তু এটা যখন সে করছে, এটা তার বাবা বাধা দেওয়ার দরকার ছিল, কিন্তু এটা সে করছে না। এরপরেও আমি বলছি আপু আপনাকে, যদি তার বাবা আসে এবং কমিটমেন্ট করে যে আমি বিয়ে করব না, আমি আমার সোনার সংসার আমি চাই, তাহলে আপু ভেবে দেখব। কারণ আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু এটা যে এরকম হয়ে যাবে এটা আমি কখনোই ভাবিনি। আপা, এখন আপনাদের তিনজনকে মুখোমুখি বসতে হবে। যে সমস্যা এত বছর ধরে তৈরি হয়েছে, তা জানি না এতটুকু সময়ের মধ্যে সমাধান হবে কি না। তবে জিমি তার বাবার ভালোবাসা পাক, মায়ের ভালোবাসায় থাকুক, সেটাই আমরা চাই। এবং আমার মনে হয় সেটা আপনি এবং আপনারাও তাই চান। সেইটুকু সুন্দরভাবে সম্পন্ন হোক, এটাই চাবো। আর তাই তিনজন মুখোমুখি বসবেন আপনারা। আপু, আমার তো কোনো প্রবলেম নেই। আমি তো এখন বললে, সে যদি বলে যে যা হয়েছে সব ভুলে যাও, আমরা আমাদের সোনার সংসারটা একসাথে বসবাস করতে চাই, একসাথে থাকবো, আমার কোনো সমস্যা নেই। এখন তাদের সাথে বসেন, আমিও বসবো, আমার কোনো সমস্যা নেই। দেখেন ওরা কে কি বলে, কি জানতে চায়, আমার কোনো প্রবলেম নেই। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ আপু। সুপ্রিয় দর্শক, জিমি এখন তার বাবা মায়ের মুখোমুখি হবেন। আমি জানি না তারপর কি হবে, কিন্তু সবকিছু সুন্দরভাবে হবে, এটাই চাওয়া। জিমি, আপনার বাবা মা দুজনই এখন আপনার সামনে, আপনারা এখন কথা বলবেন। আপনি সুন্দরভাবে আমাকে যা যা বলেছেন, আপনার কষ্টের কথা, বেদনার কথা, আপনার আবেগ অনুভূতির কথা বাবা মায়ের সামনে উপস্থাপন করুন। আপনি প্রাণ খুলে তাদের সাথে কথা বলতে পারেন না, আপনি কখনো আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ করতে পারেন না, আপনি প্রকাশ করুন। আমি আর কি বলবো বলেন, আমি আমার পরিবার ফেরত চাই, আমি তোমাদেরকে ফেরত চাই। আমি আমার বন্ধু বান্ধবের সাথে বলতে পারি না যে আমার কোনো পরিবার নাই। তোমাদের এই ঝগড়া আমার আর ভালো লাগছে না, তোমাদের বড়দের ঝগড়া মধ্যমণি হয়ে আমি থাকতে চাই না।
এইভাবে আমি আমার নিজেকে শেষ করে ফেলছি। তোমরা আসলে হচ্ছে স্বার্থপর, তোমরা সেলফিশ। তোমরা যেহেতু এতই স্বার্থপর, তাহলে আমাকে কেন জন্ম দিয়েছিলে? আমাকে জন্ম না দিলে কি হলো না তোমাদের? দেখো মা, তোমার ভালোর জন্য আমার যতটুকু করণীয় আমি কিন্তু ঠিক সময় মতন তুমি যখন যেটা চাও আমি তোমাকে পৌঁছে দিই। এই যে তোমার সাথে দূরত্বটা সৃষ্টি হলো কিভাবে? এই মূলে কে? এই মূলে কি তুমি আমাকে দায়ী করতে পারবে কখনো? এই মূলে শুধুমাত্র 1 নম্বরে আছে তোমার মা। তোমার মা যদি কোনো খারাপ পুরুষের সাথে যদি না মেলামেশা করতো, না চলাফেরা করতো, আজকে তোমার সাথে তো আমার দূরত্ব হতো না। আমি আপনাকে একটু থামাতে বাধ্য হচ্ছি, কারণ একজন সন্তানের সামনে তার মাকে এভাবে আপু প্লিজ আসলে আপা আপনি বুঝতে পারছেন না যে আমি আজকে তুমি একটা কথা বলবে না। শুনো, তোমার এই হুমকি ধামকিতে আজকে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। তুমি খবরদার আঙ্গুল লাড়িয়ে কথা বলবে না। আজকে তুমি যদি ওই কিশোর বয়সে যদি আমার সন্তানকে নিয়ে তুমি বাসা থেকে না বের হয়ে যেতে, আজকে তো আমার মেয়েটা তো এই অবস্থা হতো না। সেই আজকে কি পর্যায়ে গেছে তুমি জানো? সমাজ আমি তার জন্য মাথা উঁচু করে দাঁড়াতে পারি না, কথা বলতে পারি না। শুধু আমার মেয়েটা তুমি যদি নিয়ে যদি খারাপটা না করতে, আসলে এক গাছের ছাল আরেক গাছে লাগে না। আজকে তুমি আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছো। মা, আমি চাই তুমি আমার সাথে থাকো, তুমি আমার সাথে থাকবে। তোমার যা চাওয়া পাওয়া তুমি আমাকে যেভাবে বলেছো আমি পূরণ করেছি, ঠিক একইভাবে পূরণ করব। কিন্তু একটাই আমার এখানে থাকবে যে তোমার মায়ের সাথে তুমি সেপারেট হয়ে যাও। এই মহিলার সাথে থাকলেই তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তুমি আমি না করেছি আর একটা কথা বলবে না, একটা কথা বলবে না। তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, তুমি ওর কাছে কি বলছো? আমার চরিত্রের কথা বলেছো? সেটা তুমি জানো ভালো। তুমি জানো আজকে মেয়ে অভিযোগটা করছে কি? শোনো, ওকে ভালোবেসে আমরা বিয়ে করেছি, বিয়ের পরে ও হয়েছে, ও হওয়ার পরে কি হয়েছে? তুমি কি করেছো? আজকে কি তুমি ভালোবাসার মূল্যটা রেখেছো? তুমি আমাকে এভাবে যেভাবে পেন দিয়েছো, আমার কথা আমি সারা রাত 2 চোখ ধরে মানে এমন আমার কান্না পেয়েছে যে বলার মতো না। এগুলো সমাজে কিন্তু বলা যায় না। আজকে আমরা এই জায়গাতে বসেছি সামাজিকভাবে, আমি তো এখানে আসতাম না, শুধু আমার মেয়ের দিকে তাকিয়ে আমি আসছি। তুমি যদি তোমাকে শুধরাতে পারো। আমি শোনো, ও হচ্ছে আমার মেয়ে, আমার পেট থেকে ওর জন্ম হয়েছে, ওর প্রতি কি আমার কোনো ভালোবাসা নেই? এইজন্যই তো আজকে এই অবস্থা। ভালোবাসা নেই। তুমি কি করেছো? তুমি মানুষের সাথে কি করেছো? আমি যা করেছি তোমরা এইভাবে চিল্লাচিল্লি করবে না, সব জায়গায় তোমাদের একটু দাঁড়াও মামনি, তুমি একটু দাঁড়াও। তোমার সামনে আমি আজকে যা করেছি, আমার জীবনটাই বিসর্জন দিয়েছি শুধু তোমাদের জন্য, যেন তোমরা একটু ভালো থাকো, ভালো জায়গাতে বসবাস করতে পারো, ভালো কিছু খেতে পারো। আমি কি আমার দিকে তাকিয়েছি? আমার চুল তো এমনি পাকেনি, পাকিয়েছে শুধু তোমার জন্য। তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো, আমার মেয়ের লাইফটা নষ্ট করে ফেলেছো। একজন আরেকজনকে ব্লেম করে যাবে না, না, না। ওর সামনে আপনারা সেই শিশু বয়স থেকে এটাই করে আসছেন। আপু, আপনি হয়তো জানেন না, ও কি করে? অফিস থেকে আসবে, এসে বলবে যে খাবার দাও। আমি ডাইনিং টেবিলে খাবার দিয়েছি, ও মোবাইল নিয়ে বসে থাকে। কে ফোন করলো, বারান্দায় চলে যায়, আবার বেডরুমে চলে যায়, মোবাইল বন্ধ করে বলে যে আমার সাথে কথা বলবে। মানুষ চাইলে সব আপা এখানে এক মিনিট একটু সুযোগ দেন আপা। সন্তানকে শান্তি দিতে হবে তো। না, সবই ঠিক আছে আপা, একটা সংসারে কিন্তু অশান্তি এমনি এমনি হয় না। এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজাতে জন্য 2 হাতই প্রয়োজন পড়ে। তাই বলি আপা, আমি দিনরাত পরিশ্রম করি আমার সংসারের জন্য। আমি যখন হাড় ভাঙা পরিশ্রম করে বাসায় ফিরে আসি, বাসায় এসে দেখি আগে যে কথাগুলো আমি বলেছি আপনাকে, আমার বউয়ের সাথে আমার যখন ভালো সম্পর্ক, আমরা কিন্তু ভালোবেসে বিয়ে করেছি, ঠিক আছে? আমাদের ভালোবাসার ফসল কিন্তু আমাদের একটাই সন্তান। সে ফসলটা দেখেন আজকে কি পর্যায়ে। আমি যেই আমার আগের স্ত্রীকে আমি ফিরে পেতে চাই, আমি তাকে ওইভাবে আর ফিরে পাই না। সে জানি না, আমার সন্দেহ যেটা যে ওনার কারোর সাথে সম্পর্ক আছে। তুমি যদি এতই ভালো মানুষ হও, তাহলে তুমি কেন আমার যে সন্দেহ, এই সন্দেহটাকে দূর করো না? তোমার যে কারোর সাথে সম্পর্ক নাই, তুমি আমাকে তোমার মোবাইলটা চেক করতে দাও না, তুমি কখন কার সাথে কথা বলো, কিছু কথা বলে তুমি রেগে যাও, এই সব সন্দেহগুলো আমাকে দূর করে দাও, তাইলে তো আমরা হ্যাপি। তুমি শোনো, তুমি এই মোবাইলে কথা বলি সেই জন্য সন্দেহ করো কেন? তুমি যখন আমাকে বিয়ে করেছিলে, ভালোবেসে বিয়ে করেছিলে, তখন কি তোমার মাথায় ছিল না যে ও এই ধরনের মেয়ে না? মানে আমি ফোনে কথা বলবো কিংবা চ্যাটিং করবো, তাতেই তোমার মনে হয়েছে? আমি তো তোমাকে আর আগের মতন পাই না।
ও তুমি এইটা দেখছো যে আমি ফোনে কথা বলছি? এই তোমরা থামো, তোমরা কি ঝগড়া করবা নাকি আমি এখান থেকে চলে যাব? এখানে কি ঝগড়া করার জন্য তোমরা আসছো? ঝগড়া করার জন্য? দেখো না তোমার বাবা সব কি বলে না বলে। তুমি আজকে এখানে বসে থেকে সিদ্ধান্ত নিবে যে তুমি কার সাথে থাকবে। তুমি যদি তোমার মায়ের সাথে থাকো, তোমার লাইফ স্টাইল চেঞ্জ। কথা শুনে আমার কোনো লাভ নেই। তোমরা যদি আমার কথা না মানো তাহলে তোমরা দুজনেই তোমাদের জীবন থেকে আমাকে হারাবে। আমার একটাই কথা, তুমি আমার কাছে থাকবে, আমি তোমাকে দেখব তোমার কি প্রয়োজন, কিন্তু তোমার মায়ের সাথে থাকা চলবে না। তোমার কাছে থাকবে মানে? সন্তান হচ্ছে আমার, জন্ম দিয়েছি আমি। তুমি সন্তানকে কি পর্যায়ে নিয়ে গেছো? মা হওয়া যায় না, মায়ের আদর করতে হয়। জন্ম দিলে মা হলে তো সবাই মা হতে পারতো, জন্ম দিয়েই মা হতে পারতো। তো তোমার বাবার এগুলো চোখে পড়ে নাই? না না, টাইম টু টাইম কোনো কিছু করে নাই? বাবার দোষ দিলে হবে না। এখানে বাবা তো আর তুমি যদি চুরি করে না সেই দিন ওনাকে আমার সন্তানটাকে নিয়ে যেত, আজকে তো আমার সন্তানের এই অবস্থা হতো না। এই অবস্থা আমার জন্য হবে কেন? আমি দিন রাত শুধু টাকা পয়সা দিলেই বাবা হওয়া যায়? আদর দিতে হয়, যত্ন করতে হয়। আমার মনে নাই আমি কবে মার হাতে খাবার খেয়েছি, কবে তোমার শরীরে ঘ্রাণ সুঘ্রাণ আমি পেয়েছি, আমার মনে নাই। তোমার মনে আছে বাবা তুমি লাস্ট কবে আমার সাথে হাগ করেছো? তোমার মনে আছে মা তুমি কবে আমার কপালে চুমু দিয়েছো? সারাক্ষণ শুধু ঝগড়ার ঝগড়া। তোমরা কি একটু মিল হবে না? এই বলো মামুনি, আমি বলি না মামুনি, আপু প্লিজ একটু কথা বলতে চাই। খবরদার, তুমি আঙ্গুল নাড়িয়ে কথা বলবে না। তুমি যদি এই আঙ্গুল না, আমি চাই আমার সন্তানের জন্য আমি সবকিছু করতে চাই। আমার সন্তান আগের মতো কথাই না, আমার সন্তান আগে আমাকে বলুক যে সে কিভাবে তার জীবনটা গড়তে চাই। আমি চাই তোমরা আমার বাবা আমার মা তোমরা দুজন একসাথে থাকো, আমাকে নিয়ে আমাদের তিনজনের একটা সুন্দর সুস্থ পরিবার হবে না। তোমরা সব সময় শুধু ঝগড়া মারামারি। আচ্ছা 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 আচ্ছা, ঝগড়া মারামারি কিছু করবে না। আপনারা কি আসলেই চান যে আপনারা একে অপরের সাথে থাকবেন? অবশ্যই আপা, আমি বলি না না না, আমি অনেক কথা শুনেছি আপা। এখানে বসে থেকে কথা শেষ হবে না। এক মিনিট আমাকে প্লিজ একটু কথা বলতে দিন। আসলে দজ্জাল মহিলার সাথে আমার সংসার করাটা কিন্তু অসম্ভব। তারপরেও যেহেতু আপনাকে যে কথাটা জিজ্ঞেস করছি, আপনি প্লিজ হ্যাঁ বা না করে এক একটা উত্তর দিবেন, আপনারা দুজনেই। হ্যাঁ ওকে, আপনিও। হ্যাঁ, আপনি কি চান আপনার সংসার এখানেই করতে, নাকি বিবাহ বিচ্ছেদ দিয়ে নতুন বিয়ে করতে চান? আমি চাই আমার মেয়ের দিকে তাকিয়ে আমার যদি সংসারটা আবার সে আগের মতন যদি ফিরে আসতে পারে তাহলে কোনো সমস্যা নাই। আপু আমি তো আপনাকে বলেছি যে আমাদের এই সংসারটা ছিল খুব সুখের, মাঝখানে ও উল্টাপাল্টা করেছে, আবল তাবল কি করেছে, সেজন্য আমি এখান থেকে চলে গিয়েছিলাম। আপনি চান কি না আবার আগে সংসার? আমি চাচ্ছি যে আমাদের একটা রাজকন্যা আছে জিমি, আমাদের খুব আদরের ভালোবাসার ফসল। এখন ও যদি যে সব বাদ, এখন আমি তোমাদেরকে নিয়ে থাকবো, তোমাদেরকে ভালোবাসবো। ওকে, তুমি তো চাও তোমার বাবা মা? আমি অবশ্যই চাই আমার বাবা মাকে নিয়ে আমাদের সুন্দর একটা পরিবার হোক। আপনারা কি চান আপনার মেয়ে সুস্থ জীবনে আসুক? অবশ্যই 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 চাইবো না কেন? বাবা মা যদি সবকিছু ঠিকঠাক করে, আর কখনো কোনো ধরনের ঝামেলা হবে না তাদের মধ্যে, হলেও সেটা কন্যা টের পাবে না। কন্যাকে আদর দিয়েই তারা একসাথে এক ছাদের নিচে থাকবে। নেশাগ্রস্ত এই জীবন থেকে বেরিয়ে হয়ে আসতে চান? অবশ্যই। আমার বাবা মাকে একসাথে পেলে তো আমার নেশার কোনো প্রয়োজন নেই, তাদের জন্যই তো আমার এই নেশাটা ছিল। মনে থাকবে? একদম সরল এবং সুন্দর কথা। আপনাদের দুজনের জীবন আপনারা যেভাবে ইচ্ছা, যেমন ইচ্ছা সেভাবে কাটিয়েছেন, জীবন যাপন করেছেন। এখন আপনাদের সন্তানের জন্যে, আপনাদের এই কন্যার জন্য আপনারা কি চান, সিদ্ধান্ত নিয়ে নিন। সিদ্ধান্ত আমার পক্ষ থেকে একটাই, যে আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি যে কোনো প্রান্তে যেতে পারি। যদিও বা আমার এই ভাঙা সংসারটা যদি আবার নতুনভাবে গড়তে হয়, এতেও আমি রাজি আছি। তবে তার যদি কিছু চালচলন যদি ডেভেলপ করতে পারে তাহলে এটা সম্ভব। আর সে যদি আবার আগের মতনই ওইভাবে চলে তাহলে তো সম্ভব না। আপু আমি বলেছি না, তারপরেও আমি বলি, সেটা হলো যে একটি সংসার না, একটি সম্পর্ক, বাবা মা সন্তান, হাজবেন্ড ওয়াইফ, বন্ধু, যে কোনো সম্পর্ক আমার শুধু চাইলে হবে না, বোঝাপড়াটা থাকতে হবে একজনের প্রতি আর একজনের। উনি ভুল করতেই পারে, সেটাকে ক্ষমা করে গ্রহণ করতে হবে। আপনি একটি ভুল করে ফেলতে পারেন, সে সরি বলতে হবে, কারণ আপনারা চান সুখে থাকতে, শান্তিতে থাকতে। সরি বলার উপরে কোনো কিছু নেই, কিন্তু আপনারা দুজনে মিলে একজন মানুষের জীবন নষ্ট করতে পারেন না। আর তাই ব্লেম এখনো বন্ধ করুন, এখনো সময় আছে।
আপনার ভুল আপনি স্বীকার করে সরি বলুন, আপনার ভুল আপা আপনি স্বীকার করে সরি বলুন। আপু, আমি এখানে অনুষ্ঠানে আসছি, আমার খুব ভালো লেগেছে। মানে আপনাদের মাধ্যমে আমার মেয়ে জিমিকে চাই, এবং তোমাকে বলছি আগের যা ছিল সব বাদ দিবে, আমরা আগের মতো সুন্দর সুখে সংসার করতে চাই। এটা তুমি আপুকে কথা দিয়ে যাবে। আসলে আমরা তো মানুষ, আমাদেরই মানুষেরই কিন্তু ভুল হয়। হয়তোবা আমার কিছুটা ভুল ছিল, তারও কিছুটা ভুল ছিল। তোমাকে ধন্যবাদ, আমরা পিছে ফেলে তোমাকে দিয়ে, ধন্যবাদ স্বীকার করার জন্য। ভুলকে পিছনে ফেলে দিয়ে আমরা আমার মেয়ের দিকে তাকিয়ে সে যেন আবার আমার মামনি, আমার মাথার তাজ, সে যেন আমার বুকে ফিরে আসে, আমাদের বুকে ফিরে আসে, এটার জন্য আমি সরি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমিও সরি। খুশি? হ্যাঁ, আমি অনেক খুশি। আমি আমার পরিবার ফিরে পেয়েছি, আমার বাবা মাকে আমি আবার আগের মতো ফিরে পেয়েছি, এর জন্য আমি অনেক খুশি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যই শুধু আমার পরিবার আমি খুঁজে পেয়েছি। না, তোমার জন্যই তুমি তোমার পরিবারকে খুঁজে পেয়েছো। এমন অনেক সমস্যা আমাদের জীবনে আসবে। দ্বিতীয় বা তৃতীয় কোনো মানুষের আশ্রয় নেবার আগে নিজেরা বসে সমাধান করতে হবে। নিজেদের উপরে আর কোনো উকিলও নাই, কোনো জজ ব্যারিস্টারও নাই। আর তাই এমন অনেক অপ্রিয় সত্যের মুখোমুখি হবেন, কিন্তু সেটাকেই প্রিয় করে তুলতে হবে। সমাজের এমন অনেক ঘটনা, এমন অনেক সম্পর্কের অনেক অনিয়ম, সব কিছুকে এক পাশে রেখে সুন্দরকে বেছে নিতে হবে। সবাইকে ভালো থাকতে হবে। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে আপনাদের সাথে। আর সেই পর্যন্ত একটি বিষয় মনে রাখবেন, অপ্রিয় সত্য অনুষ্ঠানের প্রতিটি ঘটনা সত্য আর প্রতিটি চরিত্র কাল্পনিক। দেখা হচ্ছে আগামী পর্বে।